মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নরেন্দ্র মোদীর বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বিপাকে পড়েছে মোদী সরকার। বিহারের পর আসাম, ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন, উত্তাল ভারত। এর মধ্যে দু একবার মোদী সরকারের পতনের গুঞ্জন এসেছে বিভিন্ন গণমাধ্যমে। হঠাৎ ভারতের যুদ্ধে মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। গোপন সূত্রে পাওয়া দিল্লিতে নরেন্দ্র মোদীর গদিতে ছাত্র জনতার হামলায় মাথায় আঘাত লেগে মারা গেলেন ওবায়দুল কাদের। এই খবর শুনে খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল বাংলাদেশের 20 কোটি মানুষ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা গ্যাস্টো ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক বা বিনোদনের মাত্রা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকাল থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজাইরে কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নরেন্দ্র মোদীর বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বিপাকে পড়েছে মোদী সরকার। বিহারের পর আসাম, ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন, উত্তাল ভারত। এর মধ্যে দু একবার মোদী সরকারের পতনের গুঞ্জন এসেছে বিভিন্ন গণমাধ্যমে। হঠাৎ ভারতের যুদ্ধে মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। গোপন সূত্রে পাওয়া দিল্লিতে নরেন্দ্র মোদীর গদিতে ছাত্র জনতার হামলায় মাথায় আঘাত লেগে মারা গেলেন ওবায়দুল কাদের। এই খবর শুনে খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল বাংলাদেশের 20 কোটি মানুষ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা গ্যাস্টো ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক বা বিনোদনের মাত্রা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকাল থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন। হঠাৎ ভারতের যুদ্ধে মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। গোপন সূত্রে পাওয়া দিল্লিতে নরেন্দ্র মোদীর গদিতে ছাত্র জনতার হামলায় মাথায় আঘাত লেগে মারা গেলেন ওবায়দুল কাদের। এই খবর শুনে খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল বাংলাদেশের 20 কোটি মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা গ্যাস্টো ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক বা বিনোদনের মাত্রা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, খেয়াল থাকার কথা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আবার রাজনীতিতে ফিরে আসছেন। এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যেই বিষয়টা মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো। তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবি দেওয়া এবং বিভিন্ন ইস্যুতে উত্তাল ভারত। এর মধ্যে দু একবার মোদী সরকারের পতনের গুঞ্জন এসেছে বিভিন্ন গণমাধ্যমে।
এরই ধারাবাহিকতায় এবার ভারতের লাদাখে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা দাবিতে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। অনশন ও কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নামা হাজারো মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার ২৪ সেপ্টেম্বর সকালে লেহ শহরে বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে এবং লাদাখ বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পুড়িয়ে দেওয়া হয় একটি পুলিশের গাড়িও। পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। লাদাখের ইতিহাসে এটি সবচেয়ে বড় সংঘর্ষ, যার ভিত্তিতে কেন্দ্র সরকার আগামী ৬ অক্টোবর লাদাখি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন। এর আগেই সহিংসতার ঘটনায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে। গত ২ সপ্তাহ ধরে স্থানীয় পরিবেশকর্মী সোনম ওয়াংচুক লাদাখে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং সংবিধানের ৬ষ্ঠ তফসিলের আওতায় অন্তর্ভুক্তির দাবিতে অনশন করছেন। ৩ বছর ধরে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ জমছিল স্থানীয়দের মধ্যে। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। প্রথমে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক শূন্যতা ও সাংবিধানিক সুরক্ষার অভাব নিয়ে অসন্তোষ বাড়তে থাকে। এই আন্দোলনের বৈশিষ্ট্য হল বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কার্গিলের রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে একত্র হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান এখনো পর্যন্ত আসেনি। স্থানীয় নেতাদের দাবি, গত মার্চে দিল্লিতে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেন, লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা ছিল ভুল সিদ্ধান্ত, আর রাজ্যের মর্যাদা বা ৬ষ্ঠ তফসিলের দাবিও মেনে নেওয়া হবে না। সব মিলিয়ে ভারতে মোটামুটি বেকায়দায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছে মোদী সরকারের। অভ্যন্তরীণ কলহ এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতি দুই মিলে বেশ বিপাকে রয়েছে মোদী সরকার। आप में से जो लोग नरेंद्र मोदी को अभी भी सपोर्ट करते हैं, उनकी भयंकर तरीके से आंखें खुलने वाली हैं। নেপালের ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারতেও বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন, যার ফলে বিপাকে পড়েছে মোদী সরকার। বিহারের পর আসাম, ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ। গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা। এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির আরেক রাজ্য আসাম। অবস্থা যখন তখন প্রশ্ন উঠেছে যে শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদীর গদিও কি নড়েচড়ে উঠবে? তাকেও কি হেলিকপ্টারে করে পালাতে হবে দেশ ছেড়ে? আরে हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনকুশিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় ২০,০০০ মানুষ রাস্তায় নেমে আসেন। তাদের দাবি, অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে। অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালাপ, কাকোপাথার ও মার্ঘেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে। এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয়, তবে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ। না জানে বিজেপি কে লিয়ে কौन सी मुसीबतें सिर उठाए खड़ी होंगी। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে।
শূন্য পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ করেন হাজারো চাকরি প্রত্যাশী। ওই দিন সকাল থেকে প্রায় ৩,০০০ মানুষ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান, জেপি গোলাম্বার হয়ে ডাকবাংলো স্কয়ার পর্যন্ত ওই মিছিল চলায় রাজধানীর বেশ কিছু এলাকা কার্যত অচল হয়ে পড়ে। চাকরি প্রত্যাশীরা স্লোগান দিতে দিতে দাবি করেন, সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১,২০,০০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। তাদের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। মাত্র ১ বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে, ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সব মিলিয়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই মোদি সরকার। চারিদিক থেকে উঠছে আন্দোলনের স্ফুলিঙ্গ, যা মোদি সরকারের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। মোদির গতি কি হবে তা তো সময় বলে দিবে। আই লাভ মোহাম্মদ স্লোগানে উত্তাল ভারত। দেশটির বিভিন্ন জায়গায় এই স্লোগান দিতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইল পিকচারেও আই লাভ মোহাম্মদ যুক্ত করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঘটনার সূত্রপাত হয় ৪ সেপ্টেম্বর, ঈদে মিলাদুন্নবী বা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে। ওই দিন উত্তরপ্রদেশের কানপুরে ধর্মপ্রাণ মুসলিমরা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি লেখা পোস্টার নিয়ে মিছিল করেছিলেন। ওই লেখা সংবলিত ব্যানারও টাঙানো হয়েছিল। সেই পোস্টার ও ব্যানার ঘিরে কোনো কোনো মহল থেকে আপত্তি জানানো হয়। এতে হস্তক্ষেপ করে পুলিশ। পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, ধর্মীয় শোভাযাত্রায় নতুন রীতি যুক্ত করা নিয়ম বিরুদ্ধ। পুলিশ তাতেই আপত্তি জানিয়েছে। এরপর ৯ সেপ্টেম্বর সম্প্রীতি নষ্টের অভিযোগ এনে ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি। তিনি পুলিশকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যম এক্সে লিখেন, কানপুর পুলিশ, আই লাভ মোহাম্মদ লেখা কোনো অপরাধ নয়। যদি তা হয় তাহলে শাস্তি মেনে নেব। তবে কানপুর পুলিশের ডেপুটি কমিশনার দীনেশ ত্রিপাঠী এক বিবৃতিতে বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, আই লাভ মোহাম্মদ লেখার জন্য বা ব্যানার লাগানোর জন্য এফআইআর দায়ের করা হয়নি, বরং চিরাচরিত জায়গার বদলে অন্য জায়গায় প্যান্ডেল বানানোর জন্য এবং শোভাযাত্রা চলাকালীন এক পক্ষ অন্য পক্ষের পোস্টার ছিঁড়ার অভিযোগে এফআইআর করা হয়েছে। দীনেশ ত্রিপাঠী জানিয়েছেন, রাওয়াতপুর থানা এলাকায় মিলাদুন্নবীর চিরাচরিত্র শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল। যে জায়গা নির্ধারিত ছিল তার বদলে এলাকার মানুষ অন্য এক জায়গায় প্যান্ডেল তৈরি করে আই লাভ মোহাম্মদ ব্যানার লাগিয়ে দেন। এক পক্ষের মানুষ এর বিরোধিতা করেন। পরে দুই পক্ষের ঐক্যের ভিত্তিতে চিরাচরিতভাবে যে জায়গা ঠিক করা ছিল সেখানে ব্যানার লাগানো হয়। তবে অভিযোগ উঠে পোস্টার ছেঁড়া নিয়ে। কানপুর পুলিশ গুজব না ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক করলেও বিতর্ক ছড়িয়ে পড়ে। তবে সম্প্রীতি সুরে কথা বলেছেন দেশটির রাজনীতিবিদরা। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, হিন্দু ভাই বোনেরা আরাধ্য দেবীর ছবি নিয়ে মিছিল করতে পারেন, তাদের নামে জয়ধ্বনি দিতে পারেন। শিখ ভাই বোনেরা তাদের ধর্মীয় গুরুদের ছবি নিয়ে মিছিল করতে পারেন, অন্যায়ের কিছু নেই। একইভাবে মুসলিমরাও যদি ধর্মীয় মিছিলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি লেখা ব্যানার বা পোস্টার রাখেন, তাতে আপত্তির কোনো কারণ থাকতে পারে না। ভারতের সমাজবাদী পার্টি বা এসপির রাজ্য মুখপাত্র এই ঘটনার জন্য পুলিশকে দায়ী করেছেন। তিনি বলেন, আমি রামকে ভালোবাসি বা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি লেখা অপরাধ নয়, এটা বাক স্বাধীনতা। বিজেপির পার্টি অফিসে আগুন, বিক্ষোভকারীদের। এখনো পর্যন্ত সংঘর্ষে অন্তত ৪ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে কারফিউ। কি হচ্ছে ভারতে? এবার কি তাহলে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে একাট্টা হচ্ছে রাজ্যের জেনজিরা? রাজ্যের মর্যাদা ও চাকরিতে স্থানীয়দের কোটার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র এখন চীনের সীমান্ত ঘেঁষা লাদাখের লেহ শহর।
যদিও সপ্তাহ ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল, কিন্তু পরে তা সহিংসতায় রূপ নেয়। এরপরে শহরে কারফিউ জারি করা হয়েছে। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে। এই আন্দোলনের অন্যতম মুখই ওয়াংচুক। তিনি এই ঘটনাকে তরুণ প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন এবং এটিকে জেনজি বিপ্লব বলে উল্লেখ করেছেন। তবে এই সহিংসতার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে বিজেপি এই সহিংসতার জন্য কংগ্রেসকে দায়ী করছে। সোনম ওয়াংচুক গত বুধবার তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় বলেন, এই তরুণ প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশই তাদের রাস্তায় নামিয়ে এনেছে। গত 5 বছর ধরে তারা বেকারত্বের শিকার, নানা অজুহাতে বারবার তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে এবং লাদাখের দাবিগুলো পূরণ করা হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার অনশন চলাকালীন একজন বয়স্ক নারী ও একজন পুরুষ অসুস্থ হয়ে পড়লে এলএবির যুব শাখা বুধবার লেহতে হরতাল ডাকে। এরপরই এলএবি এর তত্ত্বাবধানে বিজেপির কার্যালয়ের সামনে বিশাল জনসমাগম হয়। এরপরই সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়। এদিকে বিজেপি নেতা অমিত মালব্য লেহর সহিংসতার ছবি ও ভিডিও শেয়ার করে কংগ্রেসকে দায়ী করেছেন। তিনি এক্সে একটি ছবি শেয়ার করে লেখেন, লাদাখে দাঙ্গা সৃষ্টিকারী এই ব্যক্তি হলেন লেহ ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর। সে জনতাকে উস্কে দিয়ে বিজেপির কার্যালয় ও হিল কাউন্সিলে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, রাহুল গান্ধী কি এই ধরনের অস্থিতিশীলতার কথাই কল্পনা করেছিলেন? অন্যদিকে কংগ্রেসের এক সমর্থক লিখেছেন, সোনম ওয়াংচুকের অনশনের কয়েকদিন পর আজ জেনজি যুবকেরা পূর্ণ শক্তিতে রাস্তায় নেমেছে এবং বিজেপিকে বাস্তব পরিস্থিতি দেখিয়ে দিয়েছে। এর আগে কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভারতের তরুণ এবং জেনজিদের প্রতি গণতন্ত্র ও সংবিধান রক্ষার আহ্বান জানিয়েছিলেন। নেপালে জেনজিদের সহিংস বিক্ষোভের কারণে সরকারের পতনের পরেই এই মন্তব্য করেন রাহুল। বিজেপি নেতা রাহুল গান্ধীর এই মন্তব্যের সমালোচনা করে অভিযোগ করেছেন তিনি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের। কৌশলগতভাবে লাদাখ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে এর আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ বাফার জোন এবং প্রতিরক্ষার জন্য একটি সংবেদনশীল এলাকা হিসেবে গড়ে তুলেছে। তাই দিল্লির জন্য লাদাখের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।